আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এমন স্পেশাল কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি বাংলা আমার পরিচয় কবিতা নিয়ে। সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাতে কবি যে বিষয় উপস্থাপন করেছেন সেই ব্যাখ্যামূলক ক্লাস আজকে আমি তোমাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। অতএব আমরা এখন সর্বাত্মক প্রিপারেশনের জন্য প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে আমরা এক্সপ্লেন করে দিচ্ছি আমার পরিচয় কবিতাটি। আমার পরিচয় কবিতার প্রথম 4 চরণ এক্সপ্লেন করছি যে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। এ হচ্ছে প্রথম 4 চরণ। এই 4 চরণে কবি ব্যাখ্যা করেছেন যে আমি বাংলায় জন্মেছি এবং আমি বাংলায় কথা বলি, অর্থাৎ বাংলা হচ্ছে আমার ভাব বিনিময়ের ভাষা, অর্থাৎ যে ভাষায় আমি বাংলার ভাব বিনিময় করে থাকি। আমি আমার আলপথ দিয়ে হাজার বছর চলি বলতে, আলপথ বলতে আমরা কি বুঝি? আলপথ হচ্ছে জমির সীমান্ত বা সীমানার শেষ প্রান্ত, বা একটা জমির যে মাপকাঠি থাকে বা এরিয়া থাকে, সেই এরিয়াটা বা গণ্ডি হচ্ছে আলপথ। তার মানে আমি বাংলার সেই আলপথ দিয়েও চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। পলিমাটি বলতে আমরা কি বুঝি? পলিমাটি বলতে হচ্ছে আমরা গ্রামের সেই মাটিকে বুঝবো, অর্থাৎ আমরা মাটির ক্লাসিফিকেশন পড়েছিলাম, শ্রেণীবিভাগ পড়েছি, যে হচ্ছে পলিমাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, বিভিন্ন ধরনের মাটির ব্যাখ্যা আমরা পড়েছিলাম, গঠন আমরা জেনেছি বিভিন্ন সময়ে। তো এখন কবি যে বিষয়টা এখানে ব্যাখ্যা করেছেন যে চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। এখানে কবি যে গ্রাম বাংলায় আবাদি যে জমি থাকে, যে জমিতে চাষ করা হয়, চাষাবাদ করা হয়, সেই জমিতে লেখকের চরণ চিহ্ন আছে, লেখক এই বিষয়টা এখানে ব্যাখ্যা করেছেন। সৈয়দ শামসুল হক আরও ব্যাখ্যা করেছেন যে 1300 নদী সুধায় আমাকে, অর্থাৎ আমাকে বলে বা জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো বৎস। এ হচ্ছে প্রথম 4 চরণের ব্যাখ্যা। পরবর্তী চরণে বলা হচ্ছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযোগ নামের চিত্রকলা থেকে। এখন এখানে সৈয়দ শামসুল হক নিজের পরিচয় ব্যাখ্যা করছে যে উনি কোন জায়গা থেকে এসেছেন, সেই জায়গার ব্যাখ্যা। প্রথম জবাবে তিনি বলেছেন যে হচ্ছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। তাহলে আমাদেরকে জানতে হবে যে চর্যাপদটা কি। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের একটা প্রথম নিদর্শন। সেখান থেকে আমরা যে বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো হরপ্রসাদ শাস্ত্রী নামক এক ব্যক্তি উনি বিষয়টাকে ব্যাখ্যা করেছেন চর্যাপদ। এই অংশটা আমরা এখানে ধারণা পেয়ে থাকি। পরবর্তী চরণে তিনি বলেছেন আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। সওদাগরের ডিঙার বহর বলতে বোঝানো হচ্ছে প্রাচীনকালে যে হচ্ছে বাণিজ্য করতে গিয়ে বা ব্যবসা করতে গিয়ে যেই ধরনের মালামাল বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হতো, যে ডিঙি নৌকার মাধ্যমে, সে ডিঙির বহরকে এখানে বোঝানো হচ্ছে। এখানে মূলত আমরা যেই মঙ্গল মহাকাব্য বা মঙ্গল কাব্যে বর্ণিত যে আমরা চাঁদ সওদাগরের একটা কাহিনী আমরা ছোটোবেলায় শুনেছিলাম, বা বিভিন্ন নাটকে বা বিভিন্ন তোমরা যারা বিভিন্ন সিনেমা হলের বা হচ্ছে স্টার জলসা, স্টার প্লাস বা জি বাংলাতে বিভিন্ন তোমরা সিরিয়াল দেখে থাকো, সেখানেও এই বিষয়টা ছিল যে সপ্তডিঙ্গার বিষয়টা তোমরা এই যে মনসা বা অন্যান্য নাটকে তোমরা দেখেছো হয়তো। বা এই সওদাগরের ডিঙার বহরকে এখানে লেখক ব্যাখ্যা করেছেন। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। তাহলে কৈবর্ত সংক্রান্ত আমাদের প্রশ্ন এসে যায় এখানে। তাহলে এখানে আমরা একজন ব্যক্তির কথা পেয়ে যাই, কারণ কৈবর্ত বিদ্রোহের সাথে একজন বিশেষ ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত, আর তিনি হচ্ছেন যে হচ্ছে বীর দিব্য
বা ওনার আরেকটা নাম সেটা হচ্ছে দিব্যক। এটা আনুমানিক সময়টা হচ্ছে প্রায় 1070 থেকে হচ্ছে 1077 এরকম সময়ে যে মহিপালের বিরুদ্ধে তিনি যে বিদ্রোহটা করেছেন সেই বিদ্রোহটা হচ্ছে মূলত কৈবর্ত বিদ্রোহ। আর সেখানে আমরা আরেকটা শক্তির কথা পাই, সেটা হচ্ছে অনন্ত সামন্ত চক্রের একটা তথ্য আমরা সেখানে পেয়ে থাকি। এর সাথে সম্পর্কযুক্ত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। পরবর্তী টপিকে বলা হচ্ছে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। তার মানে লেখক এসেছেন সেই পাল যুগ থেকে। তার মানে পাল যুগের ব্যাখ্যা এখন আমাদেরকে জানতে হচ্ছে যে পাল যুগটা কখন ছিল। আর তখন যেহেতু বলা হচ্ছে যে চিত্রকলা থেকে, তার মানে তখন চিত্রকলাটা ছিল একটা মুখ্য বা আলোচ্য বিষয়, বা তখনকার সময়ে প্রায়োরিটি পাওয়া বা প্রাধান্য পাওয়া সর্বাধিক গ্রহণযোগ্য বিষয়। এখানে আমরা সেই প্রায় 1700 না দুঃখিত 750 খ্রিস্টাব্দের কথা আমরা উল্লেখ পাই, যে 750 খ্রিস্টাব্দের দিকে আমাদের গোপাল যে হচ্ছে এই যুগের আবির্ভাব ঘটিয়েছিলেন। উনি মূলত হচ্ছে যে শাসন পরিচালনা করেছেন বা হচ্ছে ওনার কার্যক্রম চালিয়েছেন যে এই যুগে, সেখানে আমরা এই পাল যুগের এই চিত্রকলার বিষয়টাকে জানতে পারি, যার স্থায়িত্বকাল ছিল প্রায় 400 বছরের মতো। পরবর্তী অংশে লেখক বলেছেন এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোরবাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। বলতে লেখক কি বুঝিয়েছেন? প্রথম অংশে বলেছেন এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। তার মানে এখানে বৌদ্ধ বিহারকে ইঙ্গিত করা হচ্ছে। বৌদ্ধ বিহারটা আসলে কোথায়? এটা মূলত হচ্ছে সোমপুর বিহার নামে পরিচিত। আমরা বিভিন্ন গল্পে এটা পড়েছিলাম ছোটোবেলা থেকেই, তোমরাও পড়েছ যে সোমপুর মহাবিহার বা সোমপুর বিহার, এটাই হচ্ছে মূলত লেখকের বলা যে হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এটা মূলত স্থাপন করেছিলেন আমাদের এক বিখ্যাত ব্যক্তি, যার নাম হচ্ছে স্যার কানিংহাম। উনি মূলত 1869 সালের দিকে এই বিষয়টা আবিষ্কার করেছেন এবং দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপাল দেব এটাকে নিজের দায়িত্বে এটাকে স্থাপন করেছিলেন। পরবর্তী অংশে আমরা পাই এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। বলতে বাঙালির মন্দির বেদি বোঝানো হচ্ছে যে বাঙালিদের উপাসনালয় যেখানে হচ্ছে মন্দির থাকে, এটা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কথা, সেখান থেকেই লেখক এসেছেন। বলা হচ্ছে এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে। তার মানে বরেন্দ্রভূমিতে অবস্থিত সেই সোনা মসজিদকে এখানে এক্সপ্লেন করেছেন লেখক। এখানে লেখক চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত সেই ছোট সোনা মসজিদকেই উত্থাপন করেছেন, কারণ তার পরের মানে পূর্বের চরণে লেখক বলেছিলেন তিনি জোরবাংলার মন্দির বেদি থেকে এসেছেন। এখন মুসলিম ধর্মীয় যেই সোনা মসজিদ আছে, লেখক বলেছেন যে আমি হিন্দু ধর্ম বা হিন্দু মুসলিম নির্বিশেষে সব জায়গা থেকে আমি এসে পৌঁছেছি। এখানে লেখক ধর্মের যে একটা বিরোধিতা বা হচ্ছে ধর্মের অপরিচিত রূপ বা অন্যান্য ধর্মাবলম্বী সেই বিষয়টা তিনি কখনোই এক্সপ্লেন করেননি। উনি প্রথম অংশে বলেছেন ইনি এসেছেন হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে মন্দির বেদি থেকে, এবং একইভাবে মুসলিমদের তীর্থস্থান বা হচ্ছে মুসলিমদের প্রায়োরিটি পাওয়া সর্বাধিক গ্রহণযোগ্য স্থান সোনা মসজিদ থেকে উনি এসেছেন। পরবর্তী চরণে লেখক বলেছেন এসেছি বাঙালির আউল বাউল মাটির দেউল থেকে। অর্থাৎ লেখক বাঙালির সর্বত্র থেকে ইনি এসে পৌঁছেছেন বা এসেছেন, অর্থাৎ লেখক যে সর্বত্রই বিরাজ করেন তিনি এই বিষয়টা তার এই চরণ দ্বারা ব্যাখ্যা করেছেন। পরবর্তী অংশে লেখক ব্যাখ্যা করেছেন আমি তো এসেছি সার্বভৌম বারোভূয়া থেকে। তার মানে সার্বভৌম বারোভূয়া বলতে কি বুঝি? সেই 12 জন ভূঁইয়াকে। তাহলে সেই 12 ভূঁইয়া এখানে থেকে যায়। তাহলে এই 12 ভূঁইয়াগুলো কারা ছিল? ঈশা খাঁ, তারপর হচ্ছে প্রতাপাদিত্য, কেদার রয়, এরা মূলত হচ্ছে
বাংলার পাঠান বংশ যখন দুর্বল হয়ে পড়েছিল তখন ওনারা আবির্ভাব ঘটিয়েছেন বা ওনারা ওনাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সেই সার্বভৌম বারোভিয়ার কথা এখানে ব্যাখ্যা করেছেন লেখক। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। খুবই সুন্দর একটু রোমাঞ্চকর তথ্য লেখক এখানে উপস্থাপন করেছেন। সেই কমলার দিঘির কথা বলেছেন লেখক, যেখানে ময়মনসিংহে অবস্থিত যেই কমলার দিঘি অর্থাৎ গীতিকাব্যের বা গীতির এক আসর বা সেই অংশটা লেখক এখানে উপস্থাপন করেছেন। এবং মহুয়ার পালা, মহুয়া আমরা বিভিন্ন অংশে উল্লেখ পাই যে বা মানুষের বিভিন্ন এক্সপ্লেনেশন যখন থাকে কমলার দিঘি মহুয়ার পালা, এটা বিশেষ টার্মেই অংশগুলো ব্যবহার করা হচ্ছে। সেই বিশেষ তথ্যটা লেখক তার কবিতাতে এখানে উপস্থাপন করেছেন। পরবর্তী অংশে আমরা দেখতে পাই তিনি বলেছেন, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। সেই তিতুমির, মীর নিসার আলী খানের কথা আমরা জানতে পারছি এখানে, যে তেতু থেকে তিতু, তার সাথে মীর লাগিয়ে তার নাম তিতুমির হয়েছে। তোমরা সম্ভব পঞ্চম শ্রেণীতে এই বিষয়ে পড়েছিলে। আর বলা হচ্ছে হাজী শরীয়ত। আচ্ছা, তিতুমির যে বাঁশের খেলা স্থাপন করেছিল এই বিষয়টা তোমাদের স্মরণে আছে তো? অবশ্যই বিষয়টা নিজেদের স্মরণে রাখবে। আর বলা হচ্ছে হাজী শরীয়ত থেকে। তাহলে হাজী শরীয়ত কে ছিল? তোমরা কি কোনোভাবে এটাকে একটু স্মরণে রাখতে পারছো? তিনি হচ্ছেন হাজী শরীয়তুল্লাহ, অর্থাৎ যার ইসলামিক ধর্মে যিনি ছিলেন একদম অতি পাণ্ডিত্য ব্যক্তিত্ব, অর্থাৎ অতি জ্ঞানের অধিকারী ছিলেন এই ব্যক্তি। কেমন? পরবর্তী অংশে বলা হচ্ছে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। গীতাঞ্জলি মূলত হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সে বিখ্যাত গ্রন্থ, যার কারণে তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর আমাদের যে আরেকটা তথ্য উল্লেখ করা হচ্ছে অগ্নিবীণা, সেটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত গ্রন্থ। এই দুইটা গ্রন্থই হচ্ছে বিখ্যাত দুই গ্রন্থ। আমরা এসেছি বা লেখক এসেছেন সেই গ্রন্থ থেকে। পরবর্তী অংশে লেখক বলেছেন, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালির জয়নুল আর অবন ঠাকুর থেকে। এখানে ক্ষুদিরাম বসু এবং মাস্টারদাস সূর্য সেনের কথা আমরা উল্লেখ পাই। তাহলে তারা কারা ছিলেন? এরা দুজনেই ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার প্রতিবাদী নেতা। কেমন? পরবর্তী অংশে আমরা জানতে পারি হচ্ছে, এসেছি বাঙালির রাষ্ট্রভাষা, আচ্ছা দুঃখিত, আরেকটা অংশ ব্যাখ্যা করা হয়নি। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। জয়নুল আবেদিন, এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে বলা হচ্ছে, যিনি দেশজ ইতিহাস সাহিত্য ঐতিহ্যে অনেক বড় ধরনের ভূমিকা উনি পালন করেছিলেন ওনার শিল্পকর্মের মাধ্যমে। আর অবন ঠাকুর হচ্ছেন আমাদের একই সাথে যে কলকাতার ঠাকুর পরিবারের যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ইনি জন্মগ্রহণ করেছিলেন। উনি মূলত হচ্ছে শিশু সাহিত্যিক এবং চিত্রশিল্পী ছিলেন জয়নুল আবেদিনের মতো। পরবর্তী অংশে বলা হচ্ছে, এসেছি বাঙালির রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এখানে লেখক ব্যাখ্যা করেছেন তিনি রাষ্ট্রভাষার লাল রাজপথ বলতে 1952 সালে যখন আমাদের সোনার ছেলেরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে মিছিল দিয়েছিল, আর সেখানে ওরা তাজা প্রাণের যেই বন্যা বইয়ে দিয়েছিল, অর্থাৎ 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে যখন ওরা রাজপথে বের হয়েছিল, তখন পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তাতে রক্তের যে বন্যা বসেছিল, সেই রক্তিম রাজপথকে লেখক এখানে উত্থাপন করেছেন। এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকেই নিয়ে এসেছেন, এই বিষয়টাও লেখক এখানে উপস্থাপন করেছেন তার কবিতায়। পরবর্তী অংশে তিনি বলেছেন, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। যে 1971 সালে বাঙালিদের যখন মুক্তিযুদ্ধ অর্জনের জন্য পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানিরা যে সোচ্চার প্রতিবাদ করেছিল যে জয় বাংলা, রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা ছিল আমাদের 1952 সালের দাবি। কিন্তু 1971 সালের যে স্লোগান ছিল সেটা হচ্ছে জয় বাংলা। এই যে জয় বাংলা ধ্বনিটা, সেই ধ্বনি থেকেই লেখক এসেছেন। এবং বলা হচ্ছে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, অর্থাৎ বাঙালির 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী সেই যুদ্ধ থেকে এই ত্যাগ তিতিক্ষা সংগ্রাম উপেক্ষা করে লেখক এসেছেন। পরবর্তী অংশে বলেছেন,
এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। লেখক এখানে জানতে চেয়েছেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো তুমি যে এত দূরে এসেছো, এত দূর থেকে, তুমি মহুয়ার দিঘি, তুমি চর্যাপদ থেকে, তুমি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, সেই ভাষা আন্দোলন থেকে, তুমি হচ্ছে চর্যাপদের সেই দিনগুলো থেকে, বা ১৩শত নদী থেকে এসেছো, বরেন্দ্রভূমি, বিভিন্ন জায়গা থেকে তুমি এসেছো, কিন্তু তুমি কোন প্রেরণায় এসেছো সেটা তো তুমি আমাকে বলো। এটা হচ্ছে প্রশ্নটা। পরবর্তী বলা হচ্ছে এর এক্সপ্লেন সাপেক্ষে, ব্যাখ্যা সাপেক্ষে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। বলতে লেখক বুঝিয়েছেন, তার মানে তুমি বাঙালির বীজ মন্ত্র শুনতে পাওনি। বাঙালির বীজ মন্ত্র সেটা কি ছিল? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদ রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। বলতে লেখক সব শেষে সাম্যের ছবি অর্থাৎ সমতার ছবি আঁকার জন্য উনি বলেছেন। আর উনি কোনো বিভেদ রেখা রাখতে চান না। আমরা সবাই নির্বিশেষে এক হয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাব। দিন শেষে আমরা যে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ আমাদের নিজেদের অর্জনে এনেছি, সেই বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে। আমরা আমাদের ঐতিহ্য, ইতিহাস সব কিছুকে ধারণ করে, বহন করে সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাব। এটাই হচ্ছে লেখকের মূল কথা, আমরা সাম্যের ছবি আঁকবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আমার পরিচয় কবিতার এক্সপ্লেনেশন। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে ছোটোখাটো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে এর এক্সপ্লেনেশন ভিডিও অতি শীঘ্রই দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।